হ্যালো বন্ধুরা, আজ জেনারেল সায়েন্স প্র্যাকটিস করব। যেহেতু রেলের এনটিপিসি পরীক্ষায় ম্যাথ প্লাস জেনারেল সায়েন্স একটা বড় পোর্শন কভার করে থাকে। এছাড়া রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তাই না? জেনারেল সায়েন্সে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। প্রথম কোশ্চেন বলছে, কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলে বিমান চালক দেখবে বোমাটি বক্রপথে চলে ওই স্থানে পিছনে পড়ে, বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ে, বোমাটি উলম্বভাবে নিচে পড়ে, বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকে। ধরো কোনো স্থান থেকে বোমাটি ছোড়া হলো, বোম এখানে বিমান আছে, বিমানটা এদিকে চলছে, এখান থেকে একটা জিনিস ছোড়া হলো। বোমটা যখন এখান থেকে ছোড়া হবে তখন কী হবে? বোমাটা, এইটা হচ্ছে ভূমি, পৃথিবী। বোমাটা একটা গতি থাকবে বিমানের সাথে সাথে। এই গতির ফলে এইখানে কিন্তু বোম পড়বে না। বোমটা গিয়ে গিয়ে এইখান থেকে এরকম করে একটা কার্ভ, মানে ওর একটা গতি থাকবে। যখন বোমটা বিমান থেকে ছেড়ে দেওয়া হবে তখন ওই একটা গতি লাভ করবে। সেই গতির জন্য, এবং একটা নিচের দিকে কাজ করছে জি, আর এদিকে কাজ করছে হচ্ছে ভি, মানে ওর যে গতিবেগ, যে গতিবেগে ছুটবে, এই দুটোর ফলে এই কোনাকুনি একটা রাস্তায় এসে এই সমস্ত জায়গায় পড়বে। বুঝা গেল? মানে এইখান থেকে বক্রপথে এসে এইভাবে পড়বে, একটু সামনে, এই স্থানের একটু সামনে গিয়ে পড়বে। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে, বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। উত্তম তাপ শোষকরা হলো দুর্বল বিকিরক, অবিকিরক, উত্তম বিকিরক, উচ্চ পলিশযুক্ত। উত্তম তাপ শোষক, একটা কথা মনে রাখবে, যে ভালো শোষণ করে সে ভালো বিকিরণ করে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ধরো একটা লোহার খণ্ড আছে, একটা লোহার টুকরো আছে আর একটা কাঠের টুকরো আছে। ঠিক আছে, একটা লোহার টুকরো আর একটা কাঠের টুকরো। যখন সূর্য থেকে তাপ আসবে তখন এই লোহার টুকরোটা কিন্তু বেশি গরম হয়ে যাবে। ঠিক আছে, আর কাঠের টুকরোটা কিন্তু কম গরম হবে। কারণ কি? লোহার টুকরোটা বেশি গরম হওয়ার কারণ, লোহার টুকরো বেশি পরিমাণ তাপ কিন্তু এই শোষণ করেছে, কাঠের টুকরোটা কম পরিমাণ শোষণ করে। সূর্য যখন ডুবে গেল সন্ধ্যার পরে, তখন দেখতে পারবে লোহার টুকরোটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কাঠের টুকরোটা একটা নর্মাল টেম্পারেচার থাকবে। অতএব যে ভালো শোষণ করবে তাপ, সে ভালো বিকিরণ করবে। নেক্সট বলেছে, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে, কারণ কি? শ্বাসক্রিয়া অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে, বাতাসে পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, কার্বন ডাইঅক্সাইড একটি নির্গমন পথ রাখার জন্য। কোনটা হবে সঠিক অ্যান্সার? সবসময় একটা মনে রাখবে যে উষ্ণ বাতাস সবসময় উপর দিকে যাবে, উষ্ণ বাতাস উপর দিকে যাবে। ধরো এটা একটা ঘর আছে আমাদের, এই ঘর থেকে উষ্ণ বাতাস উপর দিকে যাবে, এখানে ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর দিয়ে ওই বাইরে চলে যাবে। বাইরে যাওয়ার ফলে গরম বাতাসটি কিন্তু বাইরে চলে গেল, আর এখানে থাকবে আমাদের দরজা, দরজা দিয়ে আবার আমাদের ঠান্ডা বাতাস কিন্তু ঢুকবে। এইভাবে বাতাসে পরিচালন স্রোত বজায় রাখা। ঘরের মধ্যে যে বাতাসটা গরম হবে সেটা যাবে কোথায়? ভেন্টিলেটর দিয়ে বাইরে। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কারণ কি? কিভাবে তোমরা শব্দের তিনটে ধর্ম আছে, সেই তিনটে, একটা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা, এক নম্বর হচ্ছে প্রাবল্য, আর দুই নম্বর হচ্ছে তীক্ষ্ণতা, আর
3 নম্বর হচ্ছে গুণ বা জাতি। শব্দের এই 3টা প্রপার্টি 3টা ধর্মের জন্য কিন্তু শব্দকে আলাদা করা যায়। যেমন প্রাবল্য জোরে বাজে না আসতে পারে, সেটা হচ্ছে প্রাবল্য, এই যে তীব্রতা। আর একটা তীক্ষ্ণতা বা গুণ বা জাতি। ধরো গুণ বা জাতির জন্য আমরা স্ত্রীলোক মানে মেয়ে মানুষ এবং ছেলে মানুষের গলাটা কিন্তু আমরা টের পাই। কখনো ছেলে মানুষের গলাও যদি তীক্ষ্ণ কম হয়, তাও কিন্তু আমরা ছেলে মানুষ আর গলা মেয়ে মানুষের গলার মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু আমরা তীক্ষ্ণতার জন্য প্রধানত বুঝতে পারি। আর গুণ বা জাতি, ছেলে মানুষ, দুটো ছেলে মানুষ যদি তোমার বন্ধু থাকে, দুটো ছেলের আওয়াজের যে পার্থক্য, সেটা কিন্তু গুণ বা জাতি দিয়ে বোঝা যায়। দুজনেই কিন্তু মোটা মোটা গলা, কিন্তু আমরা চিনতে পারি, সেটা চেনার কারণ হচ্ছে গুণ বা জাতি। তাহলে অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ হলো এক ধরনের সূর্য থেকে আলো বিকিরণ করে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে, শূন্যস্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে, সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে। এখানে আলোকবর্ষ, এর নাম থেকে বুঝতে পারছো, আলোক প্লাস বর্ষ, এখানে দুটো কথা আছে। তার মানে 1 বছরে বর্ষ আলোক, 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আলোকবর্ষ। শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই। এখান থেকে আরেকটা ঘুরিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার কয়েকটা একক দেওয়া হলো, এর মধ্যে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু দূরত্ব বা দৈর্ঘ্যের একক, দূরত্ব বলবে, আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, এটা সব মনে রাখবে। আলোকবর্ষ মানে তোমরা বুঝতে পারছো আলোকের তোরা মানে তীব্রতার একক হতে পারে, না না, সেরকম কোনো বিষয় নয়। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, এটা মনে রাখবে। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে আবার দিতে পারে। নেক্সট প্রশ্ন বলেছে, তারা ঝিকিমিকি করার কারণ কি? এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঝড়, পৃথিবীর ঘূর্ণন, তাদের বিশাল আকার, এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। অপশন নম্বর ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনবৃদ্ধি, এখানে আছে আমাদের পৃথিবী, এই অনেক দূরে থাকে কিন্তু তারা। আর পৃথিবীর এইখান দিয়ে কিন্তু বায়ুমণ্ডল থাকে স্তরে স্তরে, বায়ুমণ্ডল প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত থাকে। এই বায়ুমণ্ডল যখন আমাদের এইখান থেকে আমরা যে আকাশে তারা আছে সেটা কীভাবে বুঝতে পারি? তারা থেকে আমাদের আলো আসে, আর সেই আলোটাই এইখান দিয়ে আলোটা আসলো বায়ু স্তরে গিয়ে আমাদের গতিমুখ কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঘনত্বের কারণে গতিমুখ কখনো এইদিকে হয়ে গেল, আবার এইদিকে হয়ে গেল, আবার এইদিকে হয়ে গেল, এইভাবে কিন্তু আমাদের এসে এই মানুষটার কাছে এসে পৌঁছাবে, এই মানুষটার কাছে এসে পৌঁছাবে। ঠিক আছে, মানুষটার কাছে পৌঁছাতে গেলে এখানে এবার দিনের বেলা এবং রাতের বেলা টেম্পারেচার পরিবর্তন হয়। টেম্পারেচার পরিবর্তন হওয়ার ফলে ঘনত্ব কিন্তু পরিবর্তন হয়। বায়ুর ঘনত্ব পরিবর্তন হওয়ার জন্য এই আলোটা কখনো এইভাবে আসে, কখনো এই পথে আসে, কখনো এই পথে আসে, বিভিন্ন পথে কিন্তু এসে আমাদের কাছে এসে পৌঁছায়। তার ফলে আমরা ওটা কাঁপা কাঁপা দেখতে পাই, ঝিকমিক করে, তখন মনে হয় যে ওটা কেঁপে কেঁপে আসছে আলোটা এবং ঝিকমিক করছে, এর জন্য আমরা বুঝতে পারি যে ঝিকমিক করছে। কিন্তু গ্রহের ক্ষেত্রে এরকম হয় না, দূরের তারার ক্ষেত্রে এরকম হয়। গ্রহের ক্ষেত্রে গ্রহটা আমাদের পৃথিবীর অনেক কাছে থাকে, তারপরে কিন্তু আমাদের ওটা হয় না, ওটা বায়ুমণ্ডল দিয়ে আসে, কিন্তু এর গ্রহটা কাছে থাকার জন্য আলোর তীব্রতা বেশি থাকে, ওইটুকু যে ঝিকমিক করে সেটা আমাদের চোখে পড়ে না। নেক্সট বলেছে কি, দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরের অতিক্রমণ করে তাদের পাশাপাশি চলার বিপদ কারণ হচ্ছে, দুটি গাড়ি একে অপরকে অতিক্রমণ করছে, তাদের পাশাপাশি চলার বিপদ এর কারণ কি? তাদের মাঝের অংশে বায়ুর চাপ বেড়ে যায়, তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যায়, বায়ুর চাপ বেড়ে গেল, তার মাঝে বায়ুর চাপ কমে যায়, আর তাদের অবস্থিত বায়ুকণার বেগ, মানে এখানে বায়ুকণা আর চাপ এই দুটো কিন্তু দেওয়া আছে। এবার আমাদের ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা কি, যখন দুটো গাড়ি, এখানে বলছি একটা গাড়ি যাচ্ছে এইদিকে, ঠিক আছে, আর একটা গাড়ি যাচ্ছে, আর একটা গাড়ি দেখো একই দিকে কিংবা বিপরীত দিকে যাচ্ছে, যেই দিকেই যাক, এখানে কি আমাদের বলেছে একই দিকে না বিপরীত দিকে,
একে অপরকে অতিক্রমণ করছে। এবার এখানে একটা গতিবেগ কিন্তু ফ্যাক্টর, কারণ এইদিকে যাচ্ছে। যখন এই গাড়িটা যাচ্ছে এবং এই গাড়িটা, দুটো গাড়ি যখন যাচ্ছে, 1 নম্বর এবং 2 নম্বর গাড়ি, এই মাঝের যে বায়ু ছিল তার কি গতি হবে বলো তো? এই মাঝের বায়ুটাও এদের সাথে, এই গাড়ি দুটোর সাথে চলতে শুরু করে। মাঝের বায়ুটা যখন চলতে শুরু করবে, এবার বায়ুর গতিবেগ বাড়লে কিন্তু চাপ কমে যায়। গতিবেগ বাড়লে চাপ কমে যায়। এখন যখন চাপ কমে যাবে ওই জায়গাটা, তখন এদের যে কাছাকাছি অঞ্চল, সেখানে চাপ সবচেয়ে বেশি কমবে, আর মাঝামাঝি অবস্থায় একটু কম কমবে। তাই মাঝামাঝি অবস্থায় যদি কেউ ধরো বাইক নিয়ে যাচ্ছে, কিংবা বাইক নিয়ে গেলে বেশি অসুবিধা, কিংবা হেঁটে গেলেও এই একই কারণে কিন্তু ফলে হয় কি, এদিকে চাপ কমে যায় বেশি, এদিকে বেশি চাপ কমে গেল, এদিকে বেশি চাপ কমে গেল। কোনো মতো অবস্থায় যদি এই বেশি চাপ থেকে ওরা এইদিকে ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে যখন চাপ কমে যায়, চাপ সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু যায়, তখন বায়ুগুলো কিন্তু ওদের দিকে টানবে, ফলে আমরা ওই দিকে হুড়মুড়িয়ে পড়ব। এই একই কারণে ট্রেনের আশেপাশে কিন্তু আমাদের দাঁড়ানো উচিত নয়, কারণ ট্রেন কিন্তু গাড়ি থেকে অনেক গুণ বেশি গতিতে চলে। ট্রেনের স্বাভাবিক গতিবেগ 130, 25, 40 এরকম থাকে, আর গাড়ির কত থাকে 60, 70, 80 এরকম থাকে, মানে অনেকটাই বেশি। যখন ট্রেনের গতিবেগ থাকে তখন কিন্তু আমাদের আরও বিপজ্জনক হয়, এবং ট্রেনটা আকারে বড় হওয়ার জন্য আরও বেশি পরিমাণ বায়ুর গতি সৃষ্টি করে, আর বায়ুর গতিবেগ যখন সৃষ্টি করে তখন চাপ আরও কমে যায়, ফলে ট্রেনের আশেপাশে থাকা আরও বেশি বিপজ্জনক। এখানে তাহলে বায়ুর চাপ কমে যাওয়াটা, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন বলেছে, চৌম্বক মেরুতে বিনতি কোণ কত হবে? চৌম্বক মেরু এবং বিনতি কোণ, এই জিনিসটা যদি বোঝার জন্য এটা আমাদের পৃথিবী আঁকলাম, আমাদের এটা আর্থ। এরপর আর্থের এইখানে আমাদের কিন্তু একটা চুম্বক রাখা আছে ভিতরে, মনে করা হয়, কিন্তু অন্য কারণে সেটা চুম্বক তৈরি হয়, কিন্তু এরকম একটা চুম্বক অ্যাকচুয়ালি কিন্তু নেই আমাদের। কি করে চুম্বক থাকবে বলো তো? কারণ আমাদের যদি পৃথিবী থাকে, পৃথিবীর মধ্যে আমরা জানি চুম্বকটা ধরো নেই, চুম্বকটা নেই, অ্যাকচুয়ালি চুম্বকটা থাকে না। আমরা ধরে নিই যে এরকম আকৃতির একটা চুম্বক আমাদের পৃথিবীর ভিতরে আছে। চুম্বক কী করে থাকবে? আমরা জানি পৃথিবীর 3টি স্তর আছে, তাই না? কেন্দ্রমণ্ডল, আর হচ্ছে মেন্টাল, একটা উপরেরটা হচ্ছে কাস্ট বা পৃথিবীর পৃষ্ঠ। এই মেন্টালের মধ্যে দিয়ে চুম্বক কী করে থাকে? ওইখানে তো সব কিছু একদম প্লাজম অবস্থায় আছে, বুঝতে পারছো? তবু আমরা ধরে নিই এখান দিয়ে চুম্বক আছে, আদৌ নেই চুম্বক। চুম্বক যে আমাদের তৈরি হচ্ছে কি না, এই চুম্বক তৈরি হওয়ার কারণ আলাদা, সেটা আর এখন বলছি না। ধরে নেওয়া হয় যে এরকম একটা আকৃতি, মোটামুটি এরকম আকৃতির একটা চুম্বক আছে। এবার এই চুম্বকের সাথে কোনো একটা চুম্বক যদি আমরা এখানে রাখা হয়, কম্পাস, ধরো কম্পাস রাখলাম, এরকম একটা কম্পাস রাখলাম, এর উপর দিকে নর্থ, নিচের দিকে সাউথ। অ্যাকচুয়ালি চুম্বকের উত্তর মেরু, আমাদের যে এখানকার চুম্বক, ভিতরে যে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু, আর উপরে যে চুম্বকের দক্ষিণ মেরু উত্তর মেরু কিন্তু ডিফারেন্স। তখন নর্থ এবং সাউথ অবস্থায় যখন থাকবে, মেরুতে একটা ধরো নেওয়া মেরু, একটু কালারটা চেঞ্জ করে দিই, এইটা আমাদের মেরু অঞ্চল, এটা আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল, না এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, হ্যাঁ, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। যখন আমাদের এই অবস্থায় থাকবে, বিভিন্ন অবস্থায়, এই অবস্থায় যখন থাকবে আমাদের এই সব জায়গায় চুম্বকটা, তখন আমাদের ভূপৃষ্ঠের সাথে একদম সমান্তরালভাবে থাকবে, তখন আমাদের 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হবে মানে কোন ডিফারেন্স নয়, মানে একটার সাথে আর একটা সমান্তরালভাবে আছে, এদের মধ্যে তাহলে কোন কত হবে? 180 ডিগ্রি বা 0 ডিগ্রি, ঠিক আছে? মেরুটা যখন আমাদের এটাকে যখন এদিকে নিয়ে আসবো, তখন এটা একটু বাঁকা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পৃষ্ঠতলের থেকে একটু কোণ আমাদের কিন্তু হেলে যাবে এইদিকে। এইভাবে যখন এটা নর্থ কিন্তু এখানে আছে, এবার যখন এই মেরুতে নিয়ে আসবো, তখন কি হবে বলো তো? এইরকম ছিল কম্পাসটা, এই নর্থ মেরু এইদিকে আর সাউথ মেরু এইদিকে হয়ে যাবে, মানে এর সাথে কোণ আমাদের হয়ে যাবে একদম 90 ডিগ্রি।
আমাদের পৃষ্ঠ, তখন পৃষ্ঠটা এরকম, পৃষ্ঠের সঙ্গে সরাসরি দাঁড় হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে বিনতি কোণ। বলতে পারলাম কি? তাহলে 90 ডিগ্রি হবে। বলেছে একটি সুতো বাঁধা, এইখানে যে জিনিসটা এখানে দাগানো আছে এটা ভুল আছে। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল। পাথরটি স্পর্শক বরাবর যাবে কীভাবে ছিঁড়ে গেলে? এরকম ধরো, এটা বিন্দু কেন্দ্র, আর এইদিকে আমাদের একটা কালো রঙের পাথর বাঁধা আছে, আর এটা ভুবু করে ঘুরছে, ভুবু করে ঘুরছে। কারণ ভুবু করে না ঘুরলে কী হবে বলো তো? পাথরটা আমাদের হাতে নিয়ে, হাতে যদি সুতোর সাহায্যে বেঁধে ঘোরানো হয় তাহলে কিন্তু আমাদের ভুবু করে ঘোরাতে হবে, স্পিডে ঘোরাতে হবে। আস্তে ঘোরালে কিন্তু ওই ঘুরবে না, পড়ে যাবে। যাই হোক, ঠিক আছে, এই যখন ঘুরছে এইদিকে কোনো ব্যাপার না, মাঝখানে গেল সুতো ছিঁড়ে, সুতো ছিঁড়ে যাওয়ার পরে এই সব জায়গা থেকে চলে আসবে এই বরাবর। এবার স্পর্শক কী জিনিস? স্পর্শক এটাই, এই পথে ঘুরছিল, আর এইখান থেকে কেন্দ্রে যদি কোণ কি, তাহলে এখানে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণ করে কিন্তু এই চলে আসবে বাইরের দিকে। এটাই হচ্ছে স্পর্শক বরাবর। ঠিক আছে, এবার তোমরা যদি বলো এই সুতোর সাথে একটা ঢিল, পাথর, ঠিক আছে, ঢিল বা পাথর যদি আমাদের এইভাবে ঘুরে, কীভাবে, এখানে কি কারণে ঘুরছে? এখানে দুটো কিন্তু বল কাজ করে, একটা বল কেন্দ্রের দিকে, একটা হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলটা হয় হচ্ছে ঘোরার কারণে। যদি না ঘুরে তাহলে পাথরটা কিন্তু আমাদের সুতোর কাছাকাছি চলে আসবে, সুতো যেখান থেকে ঘোরাচ্ছে, এখানে আঙুল দিয়ে ঘোরাচ্ছে, এখানে চলে আসবে। কারণ তখন বাইরের দিকে যে বলটা, বাইরের দিকে একমাত্র বলটা তখনই তৈরি হয় যখন কোনো একটা বস্তু ঘুরবে, কোনো একটা বস্তু ঘুরবে, ঘোরার জন্যই বাইরের দিকের বল প্রয়োগ হয়। আর বাইরের দিকের বলটা সময় এই বরাবর তৈরি হয়, আর এদিকে থাকে এটা, যখন ছুটে যায় তখন এটা ছুটে যায়, তখন এইখান থেকে ছুটে গেলে এই, আর এই দিকে যে একটা গতি থাকে, এই গতি থাকে, আর এইদিকে একটা বল থাকে, এই দুটোর কারণে স্পর্শক বরাবর কিন্তু চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই। এর পরের দিন বাদ বাকিটুকু